এ পর্যায়ে পলিফেজ আমাদের সার্কিট 2 এর অধ্যায় 8 যে নাম হচ্ছে পলিফেজ সিস্টেমের ফেজ সিকোয়েন্স। সো ফার্স্ট অফ অল আমি যদি বলতে চাই যে আমরা পূর্ববর্তী অধ্যায়ে আমরা পলিফেজ সিস্টেমের যে একটা ধারণা সেটা আমরা পেয়েছিলাম। পলিফেজ সিস্টেমের মধ্যে থ্রি ফেজ সিস্টেমটা বহুল ব্যবহৃত ও প্রচলিত। তো থ্রি ফেজ সিস্টেমটা আসলে কি তিনটি এক ফেজ যখন একত্রে আন্তঃসংযোগ ঘটে তখন আমরা বলতে পারি যে থ্রি ফেজ। যেমন লাইক এমন ছিল যদি এটা বলা হয় এটা একটা ফেজ, এটা একটা ফেজ, আবার এটা একটা ফেজ। যখন এইটা প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ, ওই তিনটা ফেজকে যখন আমরা আন্তঃসংযোগ করব বা এককের সাথে যুক্ত করে দিব তখন তাকে আমরা বলতে পারি থ্রি ফেজ। যদি আমরা থ্রি ফেজ করি তাহলে লাই এরকম পাবো, সেটা হতে পারে ডেল্টা কানেকশন। দেখো আমরা তিনটা ফেজ আমরা যুক্ত করেছি, এটা ডেল্টা পাচ্ছি, আবার তিনটা ফেজ আমরা একত্রে যুক্ত করে আমরা স্টার কানেকশন পাচ্ছি। তো এদের মধ্যে যে ফেজ সিকোয়েন্স সেটা নিয়ে আমাদেরকে আলোচনা। তবে এই অধ্যায়ের প্রথম হচ্ছে ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন। তো ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনটা হচ্ছে আমরা ডিসি সার্কিটে আমরা খুব সহজে আমরা বুঝতে পারি যে আসলে কারেন্টটা সোর্স থেকে বাইর হয়ে পজিটিভ প্লেট, আমরা যেটা সার্কিট অঙ্কন করি, এটা একটা লোড বাতি, তাহলে আমরা এখানে খুব নরমালি আমরা জানি যে একটি ব্যাটারির যেটা পাত বড় সেটাকে আমরা পজিটিভ টার্মিনাল ধরি এবং যেটা ছোট সেটাকে আমরা নেগেটিভ। আর আমরা অবভিয়াসলি জানি যে কারেন্ট সবসময় পজিটিভ থেকে বাইরে হয়ে নেগেটিভে আসে, মানে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসে। তো এখানে দেখতে পাচ্ছি কারেন্ট সবসময় পজিটিভ থেকে আসে বাইরে হয়ে এদিক দিয়ে, আবার এদিক দিয়ে আবার সোর্সে আসে ফিরে আসতেছে নেগেটিভে। কিন্তু থ্রি ফেজ বা এটা হচ্ছে ডিসি সার্কিটের ক্ষেত্রে, কিন্তু আমাদের এসি সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বা পাই যেটা হচ্ছে অল্টারনেটিং একটা রাশি, মানে এ সময়ের সাথে একবার পজিটিভে যায় একবার নেগেটিভে আসে, মানে এদের সময়ের সাথে এদের দিক পরিবর্তন হচ্ছে, ইনফ্যাক্ট এদের মানও পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে এরা আসলে এদের কারেন্ট প্রবাহের দিক বা ভোল্টেজ প্রবাহের দিক এটা আসলে বিবেচনা করা যায় না। তা সেক্ষেত্রে আমাদেরকে ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন আমাদেরকে ব্যবহার করতে হয়। তো ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন হচ্ছে যে এসি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট এর অভিমুখ নির্দেশ করার পদ্ধতিকে বলা হয় ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন। তাহলে আমরা ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন এর সঙ্গে আমরা বলতে পারি যে এসি সার্কিট এর কারেন্ট ও ভোল্টেজ ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন হচ্ছে এসি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহের অভিমুখকে আমরা বলতে পারি ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন। তো ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন যদি আমরা দুটি ফেজ ধরি, ধরলাম আমরা একটা ফেজ, এটা একটা ফেজ এ বি, আবার আরেকটা ফেজ নিলাম সেটা হচ্ছে সিডি। এক্ষেত্রে ভোল্টেজ যদি এই এ বি হয় সেটা দেখতে পাচ্ছি সেটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, আবার এর ভোল্টেজ যদি ই সি ডি হয় তাহলে দেখতে পাচ্ছি এটা সি থেকে ডি এর দিকে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যদি ই এ বি এবং ই সি ডি এর ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি, ই সি ডি তাহলে বা 60 ডিগ্রি আমরা নিলাম, তাহলে আমরা এরকম আমরা পেতে পারি। তো ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনের সাহায্যে আমরা যোগ করতে পারি, আবার ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনের সাহায্যে আমরা বিয়োগ করতে পারি। এখন আমাদের প্রশ্ন, ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনের সাহায্যে যোগফল। তো সেক্ষেত্রে আমরা যদি দুটি ফেজ নেই, এটা একটা ফেজ এ বি, আবার আরেকটা ফেজ এটা হচ্ছে সি ডি। তো এক্ষেত্রে আমরা যদি দুটি ফেজকে এর মধ্যে আন্তঃসংযোগ ঘটাই, এই পর্যায়ে দুটি ফেজকে যদি আমরা ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনের সাহায্যে যোগ করি তাহলে আমরা পাবো ই এ, এটা বি, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে বি। তো তাহলে এদের মধ্যবর্তী দেখতে পাচ্ছি আমরা ডি 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 আর এর মধ্যে একটা আন্তঃসংযোগ, তাহলে আমরা বলতে পারি ই এ ডি। এটা যদি আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে আমরা পাবো এটা হচ্ছে ই এ বি
এটা হচ্ছে ই সিডি। তাহলে এটা একটা এটা আনুভূমিক বরাবর, এটা হচ্ছে উল্লম্ব বরাবর, এদের লব্ধি ভেক্টরটা হবে ঠিক মাঝখান দিয়ে, এটা সামাতে। তাহলে আমরা এটাকে বলতে পারি ই এডি। এটা আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টরের নিয়ম অনুযায়ী আমরা সকলে জানি যে ই এডি এটা হচ্ছে একটা রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে ই এডি ভেক্টর, আমরা বলতে পারি যে ই এবি প্লাস ই সিডি। তো সেক্ষেত্রে আমরা সামান্তরিকের যে যোগের সূত্রটি রয়েছে সেটি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে পাবো যে EAD is equal root over EAB square plus ECD square equal to EAB ECD into cos 60 ডিগ্রি। এক্ষেত্রে যদি আমরা সাপোজ EAB সমান যদি 100 ভোল্ট ধরি এবং ECD সমান যদি আমরা 100 ভোল্ট ধরি, তাহলে আমরা পাচ্ছি 100 স্কয়ার প্লাস 100 মানে 100 স্কয়ার ইকুয়াল 2 ইনটু 100 ইনটু 100 ইনটু cos 60 ডিগ্রি। তাহলে আমরা পাবো root 100 স্কয়ার প্লাস 100 স্কয়ার প্লাস 2 ইনটু 100 ইনটু 100 ইনটু cos 60। তাহলে আমরা পাচ্ছি 173.20 ভোল্ট। তো এক্ষেত্রে এভাবে আমরা ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনের সাহায্যে সামান্তরিকের যে লব্ধির যে সূত্রটা, এখানে লব্ধির সূত্রটা হচ্ছে মেইন যে সূত্রটা সেটা হচ্ছে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা আমরা সামান্তরিকের যে সূত্রটা ছিল ফিজিক্সে সেখান থেকে আমরা পেয়েছি। তো এভাবে আমরা বের করতে পারি, অথবা বিকল্প নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে ই আর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, আবার ই অ্যাঙ্গেল হচ্ছে মানে ই বলতে প্রথমটার ক্ষেত্রে ই হচ্ছে 100 ডিগ্রি, আর পরেরটার ক্ষেত্রেও কি 100 আর 0 কত, মানে এটা হচ্ছে 0 আর এদের মধ্যে কত 60 ডিগ্রি, 60। দেখতে পাচ্ছি আমরা এটাও পোলার ফর্মে আছে, এটাও পোলার থেকে রেক্টাঙ্গুলার যদি করি আমরা, তো কমপ্লেক্স মোডে যদি আমরা নিয়ে যাই তাহলে হচ্ছে 100 অ্যাঙ্গেল 0 যোগ 100 অ্যাঙ্গেল 60। এই দুটো আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো যোগ 100 অ্যাঙ্গেল 60। তাহলে আমরা এটাকে যদি পোলার ফর্মে যোগ করতে পাবো আমরা 150 আর যে 86.60। আবার এটাকে আমরা নিয়ে যাবো পোলারে, যদি আমরা পোলারে নিয়ে যাই তাহলে আমরা পাবো 150 কমা 86.60। তাহলে আমরা পাচ্ছি 173.20। তো এখানে আমরা পেলাম এই পদ্ধতি আমরা 173 পেলাম, আবার এই পদ্ধতি আমরা 173। এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, আর এটা হচ্ছে সামান্তরিকের সূত্রের সাহায্যে, আর এটা হচ্ছে পোলার রেক্টাঙ্গুলার কনভার্সন। আমরা অবভিয়াসলি পোলার রেক্টাঙ্গুলার আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি বা প্রথম অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে পোলার থেকে রেক্টাঙ্গুলার, রেক্টাঙ্গুলার থেকে পোলার এগুলো কনভার্সন করা যায়। তো এভাবে আমরা ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনের সাহায্যে আমরা যে কোনো দুটি ফেজের
মানে আমরা লব্ধি বা রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারি, বা ফোর্স না, আমরা রেজাল্টেন্ট যে ইএডি বা ভোল্টেজটা বের করতে পারি, বা রেজাল্টেন্ট কারেন্ট, এগুলো আমরা চাইলে বের করতে পারি। ঠিক সেম ভাবে আমরা ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনের সাহায্যে আমরা দুটি পরিবর্তনশীল রাশির ভোল্টেজ এবং কারেন্টের আমরা বিয়োগফল আমরা বের করতে, আমরা যেভাবে যোগফল বের করেছি আমরা ঠিক সেম ভাবে আমরা বিয়োগফলও করতে পারি। ঠিক আছে, তো এ পর্যায়ে এটা আমরা করে নেব। তো এ পর্যায়ে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে ফেজ সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স, আমরা সিকোয়েন্স মিন্স আমরা জানি যে সিকোয়েন্স মানে হচ্ছে একটির থেকে আরেকটির দূরত্ব, আমরা এটাই বলতে পারি। তো ফেজ সিকোয়েন্স হচ্ছে যে ফেজের পজিটিভ সর্বোচ্চ মান এবং অনুরূপ আরো কিছু মান যে অতিক্রম করার যে বিষয়টা, সেটাকে আমরা বলতে পারি ফেজ সিকোয়েন্স। তো ফেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি তিনটি, এটা হচ্ছে আর, ওয়াই, বি। আমরা জানি যে আর তে হচ্ছে রেড, ওয়াই তে হচ্ছে ইয়েলো এবং বি তে হচ্ছে ব্লু। তো আমরা জানি এটা হচ্ছে আর, ওয়াই, বি। ঠিক আছে, তো আর হচ্ছে রেড, ইয়েলো, এই যে এটার সাথে লোডের থ্রি ফেজ আমাদের কানেক্ট করতে হয়। তার এক্ষেত্রে যদি আমি যদি বলি যে ঘড়ির কাঁটার দিকে যদি ফেজ সিকোয়েন্স হয় ঘড়ির কাঁটার দিকে, তো ফার্স্ট অফ অল আমরা জানি যে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে এরকম, তাই না, মানে এরকম। তাহলে আমাদের ফেজ সিকোয়েন্সটা হচ্ছে আর, ওয়াই, বি, মানে আর থেকে ওয়াই, ওয়াই থেকে বি হলো। আবার যদি আমাদেরকে বলা হয় যে এটা একটা থ্রি ফেজ, এটা আর, ওয়াই, বি, যদি আমরা ঘড়ি কাটার দিকে ঘুরছিলাম, এবার যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরি তাহলে আমরা পাবো মানে এই দিকে, তাহলে আর, ওয়াই, বি, তাহলে আর, ওয়াই, বি। এই ধারণা থেকে আমরা বুঝতে পারি যে ফেজ সিকোয়েন্স দুই ভাবে করতে পারি আমরা, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে আর, ওয়াই, বি, এবং যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় ঘড়িটা বিপরীত দিকে হয় তাহলে সেটা হচ্ছে এটা হবে আর, বি, ওয়াই, আর, বি, ওয়াই, মানে আর থেকে বি, বি থেকে ওয়াই আমরা পাচ্ছি। তো এই যে ফেজ সিকোয়েন্স, তো ফেজ সিকোয়েন্সের রিভার্স ফেজ সিকোয়েন্স মানে হচ্ছে যে তিনটি ফেজের মধ্যে যে কোনো দুটি ফেজের যদি কানেকশন আমাদের চেঞ্জ হয়ে যায়, উল্টো হয়ে যায়, তাহলে আমাদের পুরো সার্কিটের কাজটা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। মানে আমরা যদি থ্রি ফেজের একটি মোটর ব্যবহার করি বা থ্রি ফেজের একটি ফ্যান ব্যবহার করি, যদি তার কোনো কারণে তাদের ফেজগুলো চেঞ্জ হয়ে যায় যে কোনো দুটি, তাহলে এই ফোনটি তো ফেজ মানে রিভার্স ফেজ সিকোয়েন্স বলে। রিভার্স মানে হচ্ছে বিপরীত। তো ফেজ সিকোয়েন্স আমরা চিনলাম, এটা হচ্ছে আর, ওয়াই, বি, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আর, বি, ওয়াই। রিভার্স ফেজ সিকোয়েন্স, রিভার্স ফেজ সিকোয়েন্স হচ্ছে যে কোনো দুটি ফেজের, যে কোনো দুটি ফেজের যদি পরিবর্তন হয় তখন তাকে আমরা বলতে পারি, আমরা রিভার্স ফেজ সিকোয়েন্স আমরা বলতে পারি। তো রিভার্স ফেজ সিকোয়েন্সের কিছু প্রবলেম রয়েছে। তো রিভার্স ফেজ সিকোয়েন্স হলে আমরা মোটর বা ফ্যান যেই যদি ক্লকওয়াইজে ঘুরে সেটা হয়ে যাবে উল্টো দিকে ঘুরবে বা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। তাহলে আমরা বলতে পারি যে ঘূর্ণন কি চেঞ্জ হয়ে যায়। এক নম্বর হচ্ছে ঘূর্ণন চেঞ্জ হবে। দুই নাম্বার, এই যে রিভার্স ফেজ সিকোয়েন্স হচ্ছে, এই রিভার্স ফেজ সিকোয়েন্সের কারণে কিন্তু সার্কুলেটিং একটা কারেন্ট প্রবাহিত হবে, যে কারেন্ট প্রবাহিত হলে আমাদের এই থ্রি ফেজের সাথে যে লোডটা আমাদের সংযোগ আছে সেটি পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা কি বলতে পারি যে সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত পারে, কারেন্ট প্রবাহিত হতে পারে, সার্কিটে কারেন্ট হতে পারে। এই জন্য কি করতে পারে, ডিভাইসটি বা আমাদের যে যন্ত্রটি রয়েছে সেটি নষ্ট হয়ে যেতে পারে, এবং রিভার্স ফেজ সিকোয়েন্সের ফলে আমাদের যে কার্যক্ষমতা বা দক্ষতা বা এফিসিয়েন্সি সেটা আর কি কমে যাবে, মানে লস বেশি হবে। সো সেক্ষেত্রে আমাদেরকে ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে বা ফেজের যে ক্রমটা রয়েছে সেটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে, নয়তো আমাদের ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে বা যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা একটা থ্রি ফেজ সিস্টেমের বা ব্যালেন্স সিস্টেমের আমাদের আসলে ফেজ ক্রমটা আসলে ঠিক আছে নাকি নেই, সেক্ষেত্রে আমাদেরকে দুটি পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে বাতি পদ্ধতি বা ক্যাপাসিটর এবং বাতির মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে একটি থ্রি ফেজ সিস্টেমের আসলে ফেজ সিকোয়েন্সটা ঠিক আছে কি নেই, এটা আমরা বিবেচনা করতে পারি। আবার আরেকটি পদ্ধতি সেটা হচ্ছে ইন্ডাক্টর পদ্ধতি, মানে একটা
ডায়াল থাকবে বা মিটার থাকবে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে ফেজ সিকোয়েন্স আসলে ঠিক আছে কি নেই। ফেজ সিকোয়েন্স চেকিং পদ্ধতি বর্ণনা করো। তো ফেজ সিকোয়েন্স চেকিং পদ্ধতি মানে আসলে ফেজ সিকোয়েন্সটা আসলে ঠিক আছে কিনা বা কোনো কারণে রিভার্স হয়ে গেল কিনা, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চেক করে নেওয়া উচিত। আমরা বিভিন্ন ধরনের ওয়ারিং করি বা বিভিন্ন ধরনের যে কোনো কিছু করি না কেন, ফার্স্ট অফ অল সেটাতে অবশ্যই আমাদের চেকিংটা করতে হবে। যদি আমরা চেকিং করি তাহলে সে অনুযায়ী আমরা কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি পাবো, না হয়তো আমরা পাবো না বা লস বেশি হবে, দক্ষতা কমে যাবে আর কি। তো সেক্ষেত্রে ফেজ চেকিং বলতে দুইভাবে বলতে পারি, এটা হচ্ছে বাতি বাতি ক্যাপাসিটর বলতে, আর আমরা বলতে পারি ইন্ডিকেটর। ইন্ডিকেটর পদ্ধতি, তো বাতি ও ক্যাপাসিটর পদ্ধতি এটা সবচেয়ে বেশি ব্যবহৃত। তবে আমরা মিটারের মাধ্যমে ইন্ডিকেটর পদ্ধতি, ইন্ডিকেটর মানে হচ্ছে ইন্ডিকেট করা, মানে সে একটা মিটারের মাধ্যমে সে ইন্ডিকেট করবে আসলে সেই ফেজ সিকোয়েন্স আসলে ঠিক আছে কিনা, বা আর ওয়াই বি নাকি আর বি ওয়াই, এটা আর কি। তো তন্মধ্যে আর কি বাতি ক্যাপাসিটর পদ্ধতি সিস্টেমটা হচ্ছে যে এক্ষেত্রে আমাদেরকে দুটি বাতি এবং একটি ক্যাপাসিটর পরস্পর স্টার কানেকশনে সংযোগ করতে হবে। তো এক নাম্বার হচ্ছে বাতি ও ক্যাপাসিটর পদ্ধতি। তো বাতি ও ক্যাপাসিটর পদ্ধতির ক্ষেত্রে আমি বলেছিলাম যে একটি ক্যাপাসিটরের সাথে, এটা একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের সাথে দুইটা বাতি পরস্পরের স্টার কানেকশনে থাকবে। তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে L1 এবং এটা হচ্ছে L2। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এটা একটা ক্যাপাসিটর, একটি L1 এবং এটি হচ্ছে L2। তো সিকোয়েন্সটা যদি আমরা এটা আর মানে ক্লকওয়াইজে ধরে, আর এটা হচ্ছে আর ওয়াই, এটা বি, আমরা এটা আঁকলাম, এটা বাতি। তো বাতি ও ক্যাপাসিটর পদ্ধতিতে যখন আমরা একটি ক্যাপাসিটর বা দুটি বাতিকে পরস্পর আমরা স্টার কানেকশনে আমরা যুক্ত করে দেব, সেক্ষেত্রে তারপর যদি আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এর ফেজ সিকোয়েন্স যদি আমাদের আর বি ওয়াই হয়, কলম চিত্র অনুযায়ী আর বি ওয়াই হয়, মানে এই দিকে হয়, তাহলে আমাদের সব সময় L1 বাতিটা আমাদেরকে জ্বলবে। ঠিক আছে, কেন জ্বলবে? কারণ এখানে মানে আমাদের L1 বেশি ভোল্টেজ পাবে এবং L2 পাবে না। তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি যে কোণাং চিত্র অনুযায়ী যদি আমরা এভাবে সংযোগ করি, তাহলে আমাদের L1 বাতিটি জ্বলতেছে, কিন্তু L2 বাতিটি পাবে না, কারণ L1 বেশি ভোল্টেজ পাবে, এই জন্য জ্বলবে সে, এবং L2 ভোল্টেজ পাবে না, এই জন্য সে জ্বলবেও না। এবার এদিকে যদি আমরা বিবেচনা করি, আবার ঠিক সেম ভাবে একটি ক্যাপাসিটর এবং দুটি লাইটকে যদি আমরা পরস্পর স্টার কানেকশনে সংযোগ করে দেই, এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে ওয়াই। তো সেক্ষেত্রে আমরা যদি আর বি ওয়াই হয়, এবার যদি ফেজ সিকোয়েন্স যদি আর ওয়াই বি হয়, মানে আর ওয়াই বি হয়, তাহলে আমাদের L2 বাতিটা এবার জ্বলবে, কারণ এক্ষেত্রে আমাদের হবে L2 বাতি বেশি ভোল্টেজ পাবে এবং L1 বাতি পাবে না। তো সেক্ষেত্রে এই চেকিং পদ্ধতির ক্ষেত্রে মোরাল অফ দ্য স্টোরি এটাই যে এক্ষেত্রে ফেজ সিকোয়েন্স চেকিং পদ্ধতিতে আমাদেরকে ফার্স্ট অফ অল একটি ক্যাপাসিটর এবং দুটি লাইট লাগবে বা বাতি লাগবে।
তো সেক্ষেত্রে আমরা যদি একে এই কর নাম্বার চিত্র যদি আমাদেরকে ফেজ সিকোয়েন্স যদি রাখি, তাহলে অবশ্যই আমাদের L1 বাতিটি জ্বলবে, কারণ L1 পূর্ণ ভোল্টেজ পাবে কিন্তু L2 পাবে না, এই জন্য L2 জ্বলেনি। ঠিক সেম ভাবে এক্ষেত্রে আমরা একটি ক্যাপাসিটর দুটি বাতি সংযোগ করেছি স্টার কানেকশনে, এক্ষেত্রে যদি আমাদের ফেজ সিকোয়েন্স আর ওয়াই বি হয় তাহলে L2 বাতিটি জ্বলবে, কারণ L2 বেশি ভোল্টেজ পাবে এবং L1 জ্বলবে না। এটা হচ্ছে আমাদের ফেজ সিকোয়েন্স চেকিং করার পদ্ধতি, যে প্রথম পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে এটাই। তো তারপর আমাদের পদ্ধতি রয়েছে ইন্ডিকেটর পদ্ধতি। তো ইন্ডিকেটর পদ্ধতি হচ্ছে থ্রি ফেজ সিস্টেমের তিনটি ওয়্যার আর ওয়াই বি, এই থ্রি ফেজ সিস্টেমের থ্রি ওয়্যারের সাথে আমরা যদি ইন্ডিকেটরে আমরা যদি ওয়্যারটা সংযোগ করি বা শ্যাফটের সাথে আমরা যদি সংযোগ করি, তাহলে আমরা সেক্ষেত্রে যে একটা মিটার রয়েছে, মিটারের যে ডায়ালটি রয়েছে, এই ডায়ালে পার্ট দেওয়ার মাধ্যমে আমরা খুব সহজেই ইন্ডিকেটর পদ্ধতিতেও আমরা ফেজ সিকোয়েন্সটা চেকিং করতে পারি।